সুপ্রভাত সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা তো দশম শ্রেণীর ছাত্রছাত্রী। তো তোমাদের সাথে আমি তোমাদের জিওগ্রাফির মানস স্যার। বেশ কিছুদিন ধরে আমরা ভূগোল বিষয়ে বিভিন্ন অধ্যায় এবং গুরুত্বপূর্ণ কিছু অংশ নিয়ে আমরা আলোচনা করছি, তাই তো? এবং এর মধ্যে থেকে আমরা বেশ কয়েকটি অধ্যায় আমরা ইতিমধ্যেই তার আলোচনা শেষ করে ফেলেছি এবং তার থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে প্রতিনিয়ত আলোচনা করছি। আলোচনার শুরুতে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কোন কোন প্রশ্ন কিভাবে আসতে পারে, কিভাবে লিখতে হবে। এবং তোমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে ধরো নদীর দ্বারা কাজ, হিমবাহ দ্বারা কাজ, আমরা এরপরে আলোচনা করব বায়ুর কাজ। তো প্রত্যেকটা যে কার্যাবলী রয়েছে ভূমিরূপ, যে ভূমিরূপ সৃষ্টি হচ্ছে আমাদের এই পৃথিবীতে, সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় যা ভূমিরূপ আলোচনা করতে বলবে সবকটি কিন্তু চিত্র সহ তোমাদেরকে আলোচনা করতে হবে। এটা কিন্তু আমি তোমাদেরকে বারবার বলি, কিন্তু প্রশ্নে কিন্তু উল্লেখ থাকবে না। কিছু কিছু প্রশ্নে উল্লেখ থাকবে চিত্র সহ, আবার সব প্রশ্নে উল্লেখ থাকবে না চিত্র সহ। এই প্রশ্ন উত্তরটাকে আলোচনা করতে হবে, ঠিক আছে? তো সেইভাবে কিন্তু তোমাদেরকে নির্দিষ্টভাবে শুধুমাত্র যে একটা প্রশ্নের উত্তর কাকে বলে বা উৎপত্তি প্রক্রিয়া ভূমিরূপটা কিভাবে হয়েছে এইটুকু করলে কিন্তু তোমার দায়িত্ব শেষ হয়ে যাবে না। তোমাকে কিন্তু এর পাশাপাশি যে চিত্রটি রয়েছে সেই চিত্রটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে অভ্যাস করতে হবে, ঠিক আছে? যত ভালোভাবে চিত্র অভ্যাস করবে তত কিন্তু ভালো চিত্র তোমরা পরীক্ষার খাতায় আঁকতে পারবে। এবং যদি প্র্যাকটিস না করো তাহলে পরীক্ষার খাতায় সেই নির্দিষ্ট চিত্রটা আঁকতে গিয়ে কী হবে? অতিরিক্ত সময় ব্যয় হবে। সময় ব্যয় হয়ে গেলে কি হবে? তোমার যে আরও যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের সঠিক উত্তর তুমি পরীক্ষার খাতায় লিখে আসতে পারবে না। তো সেইটা যাতে না হয় আমাদেরকে সেই বিষয়ে সাবধানতা রাখতে হবে যে আমাকে সঠিকভাবে প্রত্যেকটা উত্তর সঠিকভাবে লিখে আসতে হবে, ঠিক আছে? তো পূর্বের দিনে আমরা মূলত আলোচনা করেছিলাম যে হিমবাহের যে ভূমিরূপ সম্পর্কে, সেগুলো আমরা আলোচনা করেছিলাম। আমরা নির্দিষ্ট কয়েকটি ভূমিরূপ আলোচনা করেছিলাম। আচ্ছা বলো তো, যে ভূমিরূপগুলো আমরা আলোচনা করেছিলাম সেগুলো ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপ না সঞ্চয় কার্যের দ্বারা? ভেরি গুড, ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। আমরা ক্ষয়কার্যের দ্বারা যে সৃষ্ট ভূমিরূপ, প্রথম 6টি ভূমিরূপ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আমরা এবার নির্দিষ্ট এই যে ভূমিরূপগুলো আলোচনা করেছিলাম সেখান থেকে কিছু প্রশ্ন উত্তর আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব, ঠিক আছে? আচ্ছা, শুরুতেই আমি যেটা তোমাদের কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে বলো তো, কোরি বা সার্ক কাকে বলা হয়? মনে আছে তো কোরি বা সার্ক, যেটা আমি তোমাদেরকে পূর্বের দিনে বলেছিলাম? হ্যাঁ, এটা ঠিক বলেছো। এটা একটা হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত একটা ভূমিরূপ। খুবই ভালো বলেছো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এবং এটা দেখতে কেমন একটু বলো? এটা দেখতে হচ্ছে যে পর্বত গাত্রে, ঠিক যেমন যে পর্বত গাত্রে কি হাতলযুক্ত যে চেয়ার বা অ্যাম্ফি থিয়েটার, সেরকম দেখতে যে অংশ, সেটাকেই ইংল্যান্ডে বা ফ্রান্সে এগুলোকে, ফ্রান্সে সার্ক বলা হয়, ইংল্যান্ডে এগুলোকে কোরি বলা হয়। এছাড়াও বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন নামের নামকরণ রয়েছে, তাই তো? আচ্ছা, আরেকটু বলো তো আমাকে, যে বিশ্বের বৃহত্তম এবং গভীরতম সার্কের নাম কি? ওয়ালকট হচ্ছে বিশ্বের বৃহত্তম ও গভীরতম সার্ক এর নাম, ঠিক আছে? আচ্ছা, এই যে কোরি, এই কোরি তো দেখতে বললাম অনেকটা হাতলযুক্ত ডেক চেয়ারের মতো, যে জায়গাটায় একটু খাদ হয়ে রয়েছে। এইখানটায় যখন জল জমে যায় তাকে কি বলা হয়?
তাকে করিহ্রদ বা টার্ন বলা হয়, তাই তো? করিহ্রদ বা টার্ন। ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে বলো পিরামিড চূড়া কাকে বলা হয়? হ্যাঁ, পিরামিড চূড়া। তাহলে পিরামিড চূড়া, হ্যাঁ বলো, পিরামিড চূড়া হচ্ছে, হ্যাঁ, যে একটি যে পর্বত আমরা দেখতে পাই, যে পর্বতের তিনটি বা চারটি বা চারিদিকে যদি অনেকগুলো সার্ক গঠিত হয় এবং সেটা যদি মাঝখানে যে একটা পাহাড়ের অংশ একদম পুরো দণ্ডায়মান রূপে অবস্থান করে, তাই তো? মধ্যবর্তী যে অংশটি পিরামিডের রূপে মতো অবস্থান করে, সেই অংশটাকে আমরা বলবো পিরামিড চূড়া। সুইজারল্যান্ডের ম্যাটারহর্ন ঠিক এইরকমই একটা পর্বত, এর নামকরণ অনুসারেই এটাকে পিরামিড চূড়া বা এই হর্ন নামকরণ করা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এই পিরামিড চূড়া গেল, করি গেল, এর মধ্যে আছে অ্যারেট বা এরিটি। অ্যারেট বা এরিটি কি, কে বলতে পারবে বলো? হ্যাঁ, অ্যারেট বা এরিটি হচ্ছে দুটো সার্ক বা করির মধ্যবর্তী যে খাঁজকাটা তীক্ষ্ণ ধার বিশিষ্ট যে অংশ দেখা যায়, যেটা দুটো সার্কের মধ্যবর্তী অংশ এবং দুটো সার্কে পৃথক করে রেখেছে, তাই তো নাকি? আগের দিন ছবিতে তোমাদের দেখিয়েছিলাম যে এরকম পিরামিড চূড়া, এখান থেকে মাঝখান দিয়ে একটা রেখা নেমে গেছে এবং এদিকে একটা সার্ক দেখা যাচ্ছে, এদিকে একটা সার্ক দেখা যাচ্ছে, মাঝখানে তীক্ষ্ণ ঢাল বিশিষ্ট করাতের মতো যে অংশ, সেটাকে আমরা বলছি অ্যারিটি, তাই তো? তাহলে এটাই আমরা আলোচনা করেছিলাম, এই অংশটাকে আমরা বলছি অ্যারেট বা এরিটি। তাহলে এরকম ভাবে আমরা আরো কয়েকটি ভূমিরূপ আলোচনা করেছিলাম। তার মধ্যে থেকে আরেকটা এবার আমাকে একটু বলো, নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার মধ্যে কি পার্থক্য লক্ষ্য করা যায়? নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার মধ্যে কি পার্থক্য লক্ষ্য করা যায়? তাহলে প্রথমেই অবস্থান হিসাবে যদি আমরা পার্থক্যটা বলি, তাহলে কি বলবো আমরা? যে নদী উপত্যকাটা কোন কোন অঞ্চলে দেখা যায় বলো, কোন অঞ্চলে দেখা যায় না? হ্যাঁ, টুন্দ্রা অঞ্চল এবং যে মরু অঞ্চল রয়েছে, অর্থাৎ মরুভূমি অঞ্চল রয়েছে, এই দুটো অংশ বাদে পৃথিবীর কিন্তু সর্বত্র আমরা নদীর কার্যকারিতা লক্ষ্য করতে পারি। আর হিমবাহ কোথায় লক্ষ্য করা যায়? সমতল অঞ্চলে বা এই যেখানটায় গরমের তাপমাত্রা বেশি, সেখানে হিমবাহ লক্ষ্য করা যাবে? হবেই না। তাহলে উচ্চ অক্ষাংশ অঞ্চলে আর মেরু অঞ্চলে। ঠিক আছে। মরু আর মেরু এই দুটো কিন্তু আলাদা শব্দ, আলাদা অঞ্চল সম্পূর্ণ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অবস্থান গেল। আকৃতি, নদী কি ধরনের আকৃতি গঠন করে বলো? নদীর কাজ তো ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। একদম ঠিক বলেছ, নদী মূলত আই ও ভি আকৃতির উপত্যকা তৈরি করে এবং কোথাও কোথাও গভীর হয়, কিছু অগভীর কিছু খাত আমরা লক্ষ্য করতে পারি। কিন্তু হিমবাহ কিন্তু সর্বদা ইউ আকৃতির উপত্যকা তৈরি করে, যেটাকে আমরা বলবো হিমদ্রোণী। ইউ আকৃতির উপত্যকা তৈরি করে। ঠিক আছে। আচ্ছা, প্রকৃতি কেমন হবে? এটি হবে সুদীর্ঘ আঁকাবাঁকা এবং অমসৃণ প্রকৃতির হবে। এই নদী উপত্যকা তো সব জায়গায় সমানভাবে হয় না, যেহেতু জলের প্রবাহ দ্বারা ক্ষয় এবং আঁকাবাঁকা গতিতে পর্বতের ঢাল অনুসারে এবং অনেক দ্রুত গতিতে প্রবাহ লক্ষ্য করা যায়, তাই তো? আর হিমবাহ বলো, হিমবাহ অত্যন্ত ধীর গতিতে এবং সরল রৈখিক উপায়ে কিন্তু এর কার্যকারিতা ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে। তাহলে এই পর্যন্তই আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম, তাই না? এরপর থেকে আমরা বলেছিলাম যে 6টি ভূমিরূপ আমরা আলোচনা করেছিলাম। কি কি ভূমিরূপ আলোচনা করেছিলাম আরেকবার তোমরা সবাই মিলে একটু বলো তো দেখি। 1 নম্বরে কি ছিল? করি বা সার্ক, তাই তো 1 নম্বর। 2 নম্বর এরিট বা অ্যারেট। 3 নম্বর ছিল পিরামিড চূড়া।
4 নম্বরে ছিল কর্তিত শৈলশিরা, 5 নম্বরে হিমদ্রোণী, আর 6 নম্বরে গিয়ে হচ্ছে ঝুলন্ত উপত্যকা। তাই তো, এই 6টি ভূমিরূপ আমরা আলোচনা করেছি। আজকে 7 নম্বর ভূমিরূপ থেকে আমরা আবার আলোচনা করব। তার আগে আমি তোমাদেরকে একটু দেখাতে চাইছি, দেখো এখানে যে দুটি ভূমিরূপ আমি এখানে দেখিয়েছি, দুটো ভূমিরূপ কি ভূমিরূপ থেকে কি বুঝতে পারছো? বুঝতে পারার কথা নয়, কারণ আমরা আজকেই এটা আলোচনা করব ভূমিরূপ সম্পর্কে। দেখো একটা দেখতে পাচ্ছি আমরা লেক টাইপের, তাই না? এই যে লেক টাইপের যেটা অংশ দেখতে পাচ্ছি, এটা কিন্তু স্বাভাবিক বৃষ্টির জল বা প্রকৃতির জলে তো অবশ্যই, এটা কিন্তু সম্পূর্ণ হিমবাহ গলা জলেই তৈরি হয়েছে, এবং এই উচ্চ পার্বত্য অংশে লক্ষ্য করা যায়। এর নির্দিষ্ট নাম রয়েছে, দেশ হিসাবে এটাকে নাম রয়েছে, নরওয়েকে একে ফিওর্ড বলা হয়, সেই জন্য নরওয়েকে আবার ফিওর্ডের দেশও বলা হয়ে থাকে। ঠিক আছে, আর এই যে আরেকটা যে ভূমিরূপ পাশে দেখছো একটা শক্ত টিলা, এই যে ভূমিরূপ লক্ষ্য করতে পারছি, এটাকে আমরা বলবো রসে মতানে। তো কিভাবে এই ভূমিরূপটি তৈরি হয়েছে দেখবো আমরা, সেটা এবার আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা এবার আজকের যে অংশ আমরা আলোচনা করব সেটা এবার করি, যে এটা বহির্জাত প্রক্রিয়া তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ এবং হিমবাহের যে বিভিন্ন কাজ, ক্ষয়, বহন, অবক্ষেপণ, এর ফলে কি কি ভূমিরূপ গড়ে উঠছে। আজকে আমরা যেমন ক্ষয় দ্বারা ভূমিরূপ আলোচনা করব, এছাড়াও সঞ্চয় দ্বারা হিমবাহ যে ভূমিরূপটি তৈরি করে এবং তার বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে, সেগুলো সম্পর্কেও আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকের আলোচনা আমরা শুরু করি। আচ্ছা, সবাই কিন্তু খুব একটু মনোযোগ সহকারে একটু ভালো করে শুনবে। যদি কারোর কোথাও কোনো সমস্যা হয়, সমস্যা তৈরি হয়, আমাকে অবশ্যই জানাবে যে স্যার এই নির্দিষ্ট জায়গাটা আমি বুঝতে পারছি না, আমি তোমাদেরকে আবার রিপিট করব সেটা ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, এবং সবাই একটু ভালো করে শোনো। আমি কিন্তু আলোচনা করতে করতে প্রশ্ন জিজ্ঞাসা করব, দেখব কে কতটা মন দিয়ে কতটা ভালোভাবে এই ক্লাসটাকে শুনছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ, সেই ভূমিরূপের পরবর্তী অংশ আলোচনা করছি। তো যথারীতি প্রথমেই যে ভূমিরূপটি সম্পর্কে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে রসে মতানে। কি নাম বললাম? রসে মতানে। দেখো এই ভূমিরূপটার ছবি আমি তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম। এইটা হচ্ছে এই রসে মতানে যে ভূমিরূপটার কথা আমরা বলছি, সেটা দেখতে ঠিক এইরকমই। তো কেমনভাবে তৈরি হচ্ছে? এই হিমবাহ উপত্যকায়, অর্থাৎ হিমবাহ যেখানে তার প্রবাহ পথে উপত্যকায় উঁচু ঢিপির মতো যখন কোনো অংশ থাকছে, ঠিক আছে, তো যাচ্ছি আমরা, যদি উঁচু ঢিপি সামনে পাই তো কি করব? নদী হলে পাশ দিয়ে এঁকে বেঁকে প্রবাহিত হবে, আমরা হলে হয়তো দেখা গেল আনন্দ করবার জন্য উঁচু ঢিপির ওপর দিয়ে চলে গেলাম, যদি জায়গা থাকে সেটাকে আমরা পাশ দিয়ে চলে গিয়ে সামনের দিকে চলে গেলাম, তাহলে এরকম হতে পারে। তাহলে এই প্রতিবাদ অংশ কি হচ্ছে? যে শুরুর দিকে যে অংশটা পাচ্ছে প্রতিবাদ অংশ, এই অংশ মসৃণ এবং ক্রমঢালু হচ্ছে। ঠিক আছে, এবং অনুবাদ অংশ এবড়ো খেবড়ো খাঁজ কাটা খাড়া ঢালু হচ্ছে, তাকে রসে মতানে বলা হচ্ছে। দেখো এই যে ভূমিরূপটা, এইখান দিয়ে যখন হিমবাহের প্রবাহপথটা হচ্ছে, এই দিকটা কিন্তু যথেষ্ট মসৃণ ছিল, তাই তো? আর এ পাশটা যখন নেমে গেল তখন দেখো যথেষ্ট খাড়া ঢালু এবং এবড়ো খেবড়ো খাঁজ কাটা একটা ভূমিরূপে রূপান্তর হয়েছে বা পরিণত হয়েছে, যেটাকে আমরা বলছি কি রসে মতানে। বোঝা গেল? আচ্ছা, ভূবিজ্ঞানী শশার 1804 খ্রিস্টাব্দে প্রথম এই রসে মতানে শব্দটি ব্যবহার করেছিলেন। কত সালে? 1804 খ্রিস্টাব্দে। ঠিক আছে, দূর থেকে এই যে শিলাস্তূপটি দেখতে মনে হচ্ছে অনেকটা শয়নরত ভেড়া, তার মানে যে ভেড়া শুয়ে রয়েছে, ঠিক আছে, শয়নরত ভেড়ার মতো মনে হচ্ছে, তাই একে বলা হচ্ছে শিপ রক। ঠিক আছে, আর এর দৈর্ঘ্য কত? এই দৈর্ঘ্য প্রায় 20 মিটার।
মানে সাধারণত বা গড়পড়তার দৈর্ঘ্য প্রায় 20 মিটার পর্যন্ত হতে পারে। আচ্ছা, তাহলে শিলাস্তূপের কোন অংশ মসৃণ আর ক্রমঢালু হচ্ছে? প্রতিবাদ অংশ মসৃণ আর ক্রমঢালু হচ্ছে। আর অনুবাদ অংশ কেমন হচ্ছে? অনুবাদ অংশ এবড়ো খেবড়ো হচ্ছে, খাঁচকাটা হচ্ছে, খাড়া ঢালু হচ্ছে। এই সম্পূর্ণ অংশটাকে আমরা রসে মতানে বলছি। কোথায় কোথায় দেখা যায়? যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার যে অংশ রয়েছে, ক্যালিফোর্নিয়ার ল্যাম্বার্ট ডোম দেখা যায়। আর কাশ্মীরের ঝিলম নদী যে লিডার রয়েছে, ঝিলম নদীর উপনদী লিডার উপত্যকায় এই ধরনের ভূমিরূপ কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক আছে, এই রসেমতানে কিভাবে তৈরি হচ্ছে? ঠিক আছে, দেখো এইটা যদি আমি যে উৎপত্তি প্রক্রিয়া, আমি তার আগে একটু বলি। ধরো এইটা যদি এইটাই ভূমিরূপটা তৈরি হচ্ছে, তো দেখো চারিদিকে একটা নীল অংশ দিয়ে দেখানো হয়েছে। তো এই অংশ কিন্তু, এটা কিন্তু বরফ যখন জমা ছিল সম্পূর্ণরূপে, সেই অংশ এরকম ভাবে দেখানো হয়েছে। আর এটা হচ্ছে হিমবাহে প্রবাহের দিক আলোচনা করা হয়েছে। তো দেখো হিমবাহ যখন এই অংশ থেকে ধীরে 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 এই দিকে প্রবাহিত হচ্ছে, তখন হিমবাহ উপত্যকায় উঁচু কঠিন শিলা ঢিবির আকারে অবস্থান করলে হিমবাহ প্রবাহের দিকে, অর্থাৎ এই যে প্রবাহের দিকে শিলাস্তূপের সম্মুখ ভাগ, তাহলে শিলাস্তূপের সামনের ভাগে এটা অবঘর্ষ প্রক্রিয়ার ক্ষয়ের ফলে মসৃণ হচ্ছে, ক্রমঢালু হচ্ছে। তাই তো আমরা যখন হিমবাহের যে ক্ষয়কার্যের বিভিন্ন পদ্ধতি আলোচনা করেছিলাম, সেখানে দুটি পদ্ধতি আলোচনা করেছিলাম ক্ষয়কাজ পদ্ধতি। কি কি বলতো? একটা অবঘর্ষ ছিল আর একটা উৎপাটন ছিল। তাহলে কি হচ্ছে, অবঘর্ষ প্রক্রিয়ায় এই অংশ কিন্তু সম্পূর্ণ মসৃণ ঢালু হচ্ছে। আর ঠিক বিপরীত অংশে, অর্থাৎ যদি এই উঁচু ঢিপির যদি এবার শেষ প্রান্তের কথা আমরা আলোচনা করি, তখন উৎপাটন প্রক্রিয়ায় কাজ করছে। কাজ করার ফলে অসমান ফাটলযুক্ত খাড়া ঢালু হয়ে যে ভূমিরূপের সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে রসে মতানে। বোঝা গেল তো সবার? হ্যাঁ, তাহলে যে দিক থেকে হিমবাহটা প্রবাহিত হচ্ছে, অর্থাৎ যদি আমি এই দিক থেকে আসি, দেখো আমার হাতের এই দিকটা কি হয়েছে, মসৃণ দিক রয়েছে এখান থেকে এই অংশটুকু। ঠিক আছে, এ আসার পরে এবার হিমবাহটা যখন ঠিক মানে কি অপর প্রান্ত থেকে যখন আবার ঢালু পথ দিয়ে নেমে যাচ্ছে, তখন কিন্তু এইখানটা দেখো এরকম এবড়ো খেবড়ো অসমান খাঁচকাটা একটা ভূমিরূপ তৈরি হচ্ছে। এটাকে আমরা বলছি রসে মতানে। একটা দিকে মসৃণ অবস্থা হচ্ছে, সেটাকে অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়কাজ হচ্ছে। আর এই পাশটাতে যখন অমসৃণ হচ্ছে না, এবড়ো খেবড়ো হয়ে গেছে, দেখো এবড়ো খেবড়ো হয়ে আছে, এখানটায় উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয়কাজ করছে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের রসে মতানে সম্পর্কে সম্পূর্ণ আলোচনা। তোমাদের চিত্র অঙ্কন করতে বললে তোমাদের এই চিত্রটা কিন্তু এঁকে দেখাতে হবে। ঠিক আছে, আচ্ছা, রসে মতানের পরে পরবর্তী যে ভূমিরূপ সম্পর্কে আমরা আলোচনা করব, তার নাম হচ্ছে ক্রাগ অ্যান্ড টেল, অর্থাৎ টিলা এবং পুচ্ছ। পুচ্ছ কোথায় হয়? লেজের শেষ প্রান্ত, লেজ অংশটাকে কিন্তু আমরা, বা লেজের মতো অংশটাকে কিন্তু আমরা পুচ্ছ বলি। ঠিক আছে, তো এই টিলা বা পুচ্ছ বা ইংলিশে ক্রাগ অ্যান্ড টেল, এটাও কিন্তু হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা গঠিত একটা ভূমিরূপ। ঠিক আছে, তো হিমবাহ উপত্যকা কি হচ্ছে, বৃহৎ কঠিন শিলাস্তূপ পেছনে নরম শিলাকে হিমবাহের ক্ষয় থেকে রক্ষা করে টিলার মতো উঁচু হয়ে থাকে। একে কি বলছে? টিলা। ঠিক আছে, তাহলে দেখো এই যে বলছে যে বৃহৎ কঠিন শিলাস্তূপ, আমি যদি এইটাকে যদি বড় কঠিন শিলাস্তূপ ধরে নিই, ঠিক আছে, এই শিলাস্তূপ কি করছে, পেছনের নরম শিলাকে হিমবাহের ক্ষয় থেকে রক্ষা করছে এবং করে টিলার মতো উঁচু হয়ে দাঁড়িয়ে রয়েছে। এটাকে আমরা টিলা বলছি বা একটা উচ্চ ভূমিরূপ বলছি। আর এর পেছনে সরু ও মৃদু ঢালু লেজের মতো, দেখো একটু লেজের মতো হয়ে গেছে দেখতে যে অংশ, সেটাকে আমরা পুচ্ছ বলছি। ঠিক আছে,
এই ল্যাজটি টিলার সঙ্গে 30 থেকে 33 ডিগ্রি কোণ করে সৃষ্টি হতে পারে। তাহলে এখানেও তোমাদের শর্ট প্রশ্ন বা শূন্যস্থান আসতে পারে যে যে পুচ্ছ দেখা যায় বা ল্যাজ দেখা যায় সেটা টিলার সাথে কত ডিগ্রি কোণ করে বিস্তৃত হয়, প্রায় 30 থেকে 33 ডিগ্রি কোণে ঢাল সৃষ্টি করে। ঠিক আছে, আর এই ল্যাজটি 2 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে। কতটা বললাম? 2 কিলোমিটার পর্যন্ত। 2 কিলোমিটার পর্যন্ত কিন্তু এই লেজ বিস্তৃত হতে দেখা যেতে পারে। ঠিক আছে, উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি? স্কটল্যান্ডের এডিনবরা, এই যে এডিনবরা শহর, এটা কিন্তু এই রজমল ক্রাগের ওপরেই অবস্থান করছে। যদি এই যে ক্রাগটা আমরা বলি সম্পূর্ণরূপে এই যে ক্রাগ, তাহলে এইটাই। ঠিক আছে, এ এটা কঠিন শিলা আর বি। আচ্ছা, দেখো উপত্যকায় আগ্নেয় উদ্ভেদের ফলে বৃহৎ ও কঠিন শিলাস্তূপ খাড়া ঢাল বিশিষ্ট উঁচু ঢিপির মতো অবস্থান করছে। করে কি করছে? সেটাই টিলা হচ্ছে। এই যে উঁচু টিলাটা সামনের থেকে আসা যা অংশ, সেটা তার উপরেই কিন্তু তার প্রথম অংশ পড়ে সেই কিন্তু সম্পূর্ণ কি বলো ঘাত প্রতিঘাত ঝড় সেই কিন্তু পুরোটা মানিয়ে নিচ্ছে। নিয়ে পেছনের অংশকে সে যখন বাঁচিয়ে দিচ্ছে, পেছনের যে অংশটা নরম যে পাললিক শিলা সেটা বেঁচে যাওয়ার জন্য, রক্ষা পাওয়ার জন্য যে অংশ তৈরি হচ্ছে, এবং এই নরম শিলাখণ্ডগুলি বেশ সরু এবং মৃদু ঢাল হয়ে অনেকটা লম্বা আকার ধারণ করে। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে পুচ্ছ। ঠিক আছে, তাহলে এই বোঝা গেল ক্র্যাগ অ্যান্ড টেল, অর্থাৎ উঁচু দণ্ডায়মান যে ভূমিরূপটা অবস্থান করছে সেটাকে আমরা টিলা বলবো। টিলার পেছন ভাগে যে অংশটি ক্ষয়প্রাপ্ত হচ্ছে না কিন্তু বেশ দীর্ঘ হয়ে অবস্থান করে কত ডিগ্রি কোণে? না 30 থেকে 33 ডিগ্রি কোণে ঢালু হয়ে এটা অবস্থান করতে লক্ষ্য করা যায়। সেটাকেই আমরা বলছি টিলা ও পুচ্ছ। ছবি আসলে, যদি ছবি আঁকতে বলা হয় বা পরীক্ষায় আসলে, এই ভূমিরূপটা তোমাদের এঁকে, একদম সহজ ভূমিরূপ, এই ভূমিরূপটা এঁকে তোমাদেরকে উল্লেখ করতে হবে। ঠিক আছে, এর পরবর্তী যে ভূমিরূপ, দেখো এই ভূমিরূপটা আমি তোমাদের প্রথমে চিত্র সম্পর্কে একটু দেখিয়েছিলাম। এই ভূমিরূপটা দেখো হিমবাহের বরফ গলা জল কিন্তু দ্বারাই এই ভূমিরূপটা সৃষ্টি হয়েছে। কিভাবে হচ্ছে? উচ্চ অক্ষাংশে উপকূল অঞ্চলে, দেখো কোথায় বলছে? উপকূল অঞ্চলে প্রশস্ত সমুদ্রপৃষ্ঠ অপেক্ষা গভীর, তাহলে সমুদ্রপৃষ্ঠ যা রয়েছে তার থেকে গভীর মসৃণ হতে হবে, এই যে মসৃণ, এবং খাড়া ঢাল মানে খাড়া দেওয়াল যুক্ত জলমগ্ন হিমবাহ উপত্যকাকে ফিয়োর্ড বলা হয়। জলমগ্ন হিমবাহ, এটা হিমবাহ উপত্যকা লক্ষ্য করা যেত, এটাকে কিন্তু ফিয়োর্ড বলা হয়। আবার ক্ষুদ্রাকার, এটা তো অনেকটা বড় বৃহৎ অংশ জুড়ে, দেখো এই বৃহৎ অংশ জুড়ে আমরা লক্ষ্য করতে পারছি। যখন এটা একটু ছোট আকৃতির হবে, অগভীর হবে, সেই অংশটাকে ফিয়োর্ডকে আমরা ফিয়ার্ড বলবো। তাহলে ফিয়োর্ড হচ্ছে গভীর, প্রশস্ত, দীর্ঘ, বৃহৎ অংশযুক্ত, সেটাকে আমরা বলবো ফিয়োর্ড। আর যখন অগভীর হবে সেই ফিয়োর্ডটাকে আমরা আরো একটা নাম দিয়েছি, সেটাকে কি বলছি আমরা? ফিয়ার্ড বলছি। তাহলে ফিয়োর্ড হলে গভীর হবে, দীর্ঘ হবে, প্রশস্ত হবে, আর ফিয়ার্ড হলে সেটা ক্ষুদ্রাকার হবে এবং একটু অগভীর হবে, মানে ফিয়োর্ডের তুলনায় অগভীর হবে। কোন কোন দেশে দেখা যায়? নরওয়েতে দেখা যায়, সুইডেনে দেখা যায়, কুমেরুতে দেখা যায়, গ্রিনল্যান্ডে দেখা যায়। অর্থাৎ দেখো উচ্চ অক্ষাংশের যে দেশগুলো, সেই দেশগুলোতেই কিন্তু এবার ফিয়োর্ড বা ফিয়ার্ড দেখা যায়। এখান থেকে আবার শর্ট প্রশ্ন আমি তোমাদের দুটো বলি। নরওয়েকে ফিয়োর্ডের দেশ বলা হয়। কোন অংশকে ফিয়োর্ডের দেশ বলা হচ্ছে? নরওয়েকে ফিয়োর্ডের দেশ বলা হচ্ছে। আর ফিয়ার্ড, সুইডেনকে ফিয়ার্ডের দেশ বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে যেহেতু নরওয়েতে প্রচুর পরিমাণে ফিয়োর্ড লক্ষ্য করা যায়, এরকম গভীর,
প্রশস্ত খাড়াই দেওয়ালযুক্ত অংশ সেটাকে আমরা ফিওর্ড বলছি। আবার সুইডেনে প্রচুর ফিয়ার্ড দেখা যায়, অগভীর হিমবাহ গলা অধ্যুষিত উপত্যকা দেখা যায়, তাকে আমরা ফিয়ার্ড বলছি। এবং উদাহরণস্বরূপ আন্টার্কটিকার স্কেলটন ইনলেট ফিওর্ড গভীরতম, যেটা হচ্ছে তার গভীরতা হচ্ছে 1933 মিটার। তাহলে এটা একটা ফিওর্ড, ঠিক আছে। এইটা গেল আমাদের গভীরতম ফিওর্ডের উদাহরণ। কি বললাম? গভীরতম ফিওর্ডের উদাহরণ আমরা আন্টার্কটিকার ইনলেট ফিওর্ড, এটা হচ্ছে গভীরতম ফিওর্ড। আর দীর্ঘতম ফিওর্ড রয়েছে গ্রিনল্যান্ডের স্কোর্সবি, গ্রিনল্যান্ডের স্কোর্সবি সুন্ড ফিওর্ড। এই ফিওর্ডটা হচ্ছে দীর্ঘতম ফিওর্ড, যার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 350 কিলোমিটার, ঠিক আছে। তাহলে এরকম ভাবে কিন্তু ফিওর্ডের দীর্ঘতম, গভীরতম, এরকম ভাবে কিন্তু ফিওর্ডের বিভিন্ন উদাহরণ রয়েছে। এইগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে। বোঝা গেল তাহলে? আচ্ছা, এটা কিভাবে উৎপত্তি লাভ করছে এই ফিওর্ড? উচ্চ অক্ষাংশ যেখানে রয়েছে, এই উচ্চ অক্ষাংশে মহাদেশীয় হিমবাহ উপকূল ভাগে বিস্তৃত হচ্ছে। যে মহাদেশীয় হিমবাহ রয়েছে, আমরা কি কি হিমবাহ আলোচনা করেছিলাম? পার্বত্য হিমবাহ, উপত্যকা হিমবাহ আর মহাদেশীয় হিমবাহ। আর এই মহাদেশীয় হিমবাহ কতদূর পর্যন্ত? একদম সমুদ্র পৃষ্ঠ পর্যন্ত আসে। এই মহাদেশীয় হিমবাহ থেকে কিন্তু হিমশৈলের উৎপত্তি হয়েছিল, তোমাদের মনে আছে তো? হিমশৈল, ভেরি গুড। তাহলে উপত্যকা যখন সমুদ্রপৃষ্ঠ অপেক্ষা অধিক গভীর হয়, ঠিক আছে, এবং অধিক গভীর হলে শুধু হবে না, সেখানে এই হিমবাহ জল এবং সমুদ্রের জলও নিমজ্জিত হয়ে ফিওর্ডের সৃষ্টি করে। তাহলে বুঝতে পারছো তো? হ্যাঁ, তাহলে উচ্চ অক্ষাংশে মহাদেশীয় হিমবাহের উপকূল ভাগ যখন সমুদ্র উপকূলে বিস্তৃত হচ্ছে, কিন্তু সমুদ্র থেকেও এটা কিন্তু গভীর হবে এবং বেশি খাত হবে, তখন এখানে কিন্তু এই ফিওর্ডের সৃষ্টি হবে, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত আমরা আজকে যে তিনটি ভূমিরূপ সম্পর্কে আমরা আলোচনা করলাম, কি কি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করলাম তোমরা সবাই মিলে একটু বলো। প্রথমে আলোচনা করলাম রসে মতানে, তাই তো, যার একটা দিক মসৃণ হবে আর আরেকটা দিক হবে অমসৃণ, খাড়া, এবড়ো খেবড়ো, খাড়া ঢালু। এটা রসে মতানে গেল। আমরা 8 নম্বর ভূমিরূপ আলোচনা করলাম, সেটা হচ্ছে ক্রাগ অ্যান্ড টেল। তো যখন কঠিন শিলা আর নরম শিলা পাশাপাশি অবস্থান করবে, এই কঠিন শিলার উপর দিয়ে যদি হিমবাহের প্রবাহ পথ লক্ষ্য করা যায়, তাহলে সেটা সহজে ক্ষয়প্রাপ্ত হচ্ছে না, উঁচু দণ্ডায়মান রূপে অবস্থান করছে। কিন্তু তার পাশে বা তার পেছনে, কঠিন শিলার পেছনে যে নরম শিলাস্তর রয়েছে, সেটার উপরিভাগ সামান্য ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে অনেকটা দূর বিস্তৃত পর্যন্ত একটা ভূমিরূপ লক্ষ্য করা যাচ্ছে নরম শিলাস্তরে, সেটাকে আমরা কি বলছি? টেল বলছি। আর সর্বশেষ হিমবাহের ক্ষয়কার্যের ফলে সর্বশেষ ভূমিরূপ যেটা আমরা আলোচনা করলাম, তার নাম কি? ফিওর্ড আলোচনা করলাম, তাই তো। আচ্ছা, ফিওর্ড হবে গভীর প্রশস্ত, আর অগভীর প্রশস্ত যে ভূমিরূপ, সেটাকে কি বলবো? ফিয়ার্ড বলবো। আচ্ছা, কোন দেশকে ফিওর্ডের দেশ বলা হয়? ভেরি গুড, নরওয়েকে ফিওর্ডের দেশ বলা হচ্ছে। আর ফিয়ার্ডের দেশ কাকে বলা হচ্ছে? সুইডেনকে বলা হচ্ছে ফিয়ার্ডের দেশ, তাই তো। আচ্ছা, তাহলে এইভাবে আমরা যে 9টি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করলাম, হিমবাহের ফলে, ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, তোমরা সবাই বুঝতে পেরেছো? কারোর কি এখনো কোথাও কোনো সমস্যা রয়েছে? নেই, খুব ভালো। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব, দেখি কি আলোচনা করব। এরপরে আমরা হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপ, অর্থাৎ পার্বত্য উপত্যকায় আমরা যখন নদীর ভূমিরূপ সম্পর্কে আলোচনা করছিলাম, প্রথমে আমরা আলোচনা করছি আদর্শ নদী কাকে বলে। যে নদীর 3টি গতিপথ লক্ষ্য করা যায়, উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, তাই তো। উচ্চগতি আমরা আলোচনা করেছিলাম কোন অংশে?
পার্বত্য অঞ্চলে, মধ্যগতি মালভূমি অঞ্চলে, আর নিম্নগতি সমভূমি অঞ্চলে। কিন্তু হিমবাহের যাবতীয় কার্যকলাপ এই উচ্চ অক্ষাংশ বা পার্বত্য অঞ্চলের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ, তাই তো? আমরা যখন ক্ষয়কাজ আলোচনা করলাম তখন আমরা বলেছিলাম যে পার্বত্য উপত্যকায় ক্ষয়কাজ। এখন সঞ্চয় কাজ আমরা আলোচনা করব। আমরা কি বলছি? পার্বত্য উপত্যকায় সঞ্চয় কাজ। ঠিক আছে? আচ্ছা, গ্রাবরেখা বা যেটাকে আমরা বলবো মোরেন। ঠিক আছে? যে গ্রাবরেখা বিচ্ছিন্ন ও ক্ষয়প্রাপ্ত বিভিন্ন আয়তনের শিলাখণ্ড। এই গ্রাবরেখাটা কাকে বলে আগে একটু ভালো করে শুনে নাও। ঠিক আছে? তাহলে এই যে বিচ্ছিন্ন ক্ষয়প্রাপ্ত বিভিন্ন আয়তনের শিলাখণ্ড, অর্থাৎ দেখো এইটা যদি আমি এই যে মাঝখানে যে শিলাখণ্ডগুলো দেখো কালো কালো যে অংশগুলো দেখানো হয়েছে, এই হিমবাহের মাঝখানে হতে পারে, দুপাশে হতে পারে, সামনে হতে পারে। এই শিলাখণ্ডগুলো যখন স্তূপ আকারে সঞ্চিত হবে, দেখো এতক্ষণ আমরা ক্ষয়কাজ বলছিলাম, ক্ষয়ের ফলে বলছিলাম, এখন আমরা বলছি স্তূপ আকারে সঞ্চিত হয়ে যে প্রাচীরের মতো ভূমিরূপ সৃষ্টি হয় তাকে আমরা কি বলছি? গ্রাবরেখা বলছি। এই অংশে গ্রাবরেখাটা কতটা ভালো বোঝা যাচ্ছে না, এটা বরফ গলে যাওয়ার আগের মুহূর্ত। এই অংশগুলো দেখো একটু হলেও হিমবাহগুলোকে পৃথক করে রেখেছে, সেই জন্য আমরা বুঝতে পারছি যখন বরফটা গলে গেল এই যে প্রাচীরের মতো যে অংশগুলো দেখতে পাচ্ছি এটাকে আমরা কি বলছি? গ্রাবরেখা। ঠিক আছে? উদাহরণস্বরূপ আমরা কোথায় কোথায় দেখতে পাই? তিস্তা নদীর উচ্চ অববাহিকায় লাচুং এবং লাচেন এই অঞ্চলে কিন্তু, লাংচু এবং লাচেন অঞ্চলে কিন্তু আমরা এই গ্রাবরেখা লক্ষ্য করতে পারি। তো এই গ্রাবরেখা মানে যেহেতু আমরা বলেছি, দেখো হিমবাহ যখন আমরা সংজ্ঞা বলেছি দুপাশে হতে পারে, মাঝখানে হতে পারে, সামনে হতে পারে। তো এই হিসাবে স্থানের ধরন অনুসারে হিমবাহের কিন্তু অবস্থান ভেদে হিমবাহের বেশ কয়েকটি শ্রেণীবিভাগ রয়েছে। কি কি শ্রেণীবিভাগ রয়েছে? পার্শ্ব গ্রাবরেখা রয়েছে, অর্থাৎ একদম পার্শ্ববর্তী অঞ্চলের গ্রাবরেখা। ঠিক আছে? এই যে পার্শ্ববর্তী অঞ্চলের গ্রাবরেখা, টার্মিনাল না এটা নয়, এটা হচ্ছে ল্যাটারাল মোরেন, যেটা সেটাই হচ্ছে পার্শ্ববর্তী, আর এটা হচ্ছে প্রান্ত গ্রাবরেখা টার্মিনালটা। দেখো একদম পুরো পার্শ্ব গ্রাবরেখা যে পার্শ্বে রয়েছে, এ পাশে এটা পার্শ্ব গ্রাবরেখা, আর এপাশ দিয়ে গেলে পার্শ্ব গ্রাবরেখা। মধ্য গ্রাবরেখা যেটা হচ্ছে মিডিয়াল, মাঝখানে রয়েছে প্রান্ত গ্রাবরেখা, টার্মিনাল রয়েছে ভূমি গ্রাবরেখা, এই যে ভূমির নিচে গ্রাউন্ড মোরেন, তারপরে হিমতল গ্রাবরেখা, তারপরে হচ্ছে হিমবদ্ধ গ্রাবরেখা। তাহলে কটি গ্রাবরেখাকে কটি শ্রেণীতে বিভক্ত করা যায়? গ্রাবরেখাকে 6টি শ্রেণীতে বিভক্ত করা যায়। কি কি সবাই নামগুলো একটু বলো। দেখো আমি নামগুলো যদি পার্শ্ব, তাহলে পাশে হয়ে গেল। ঠিক আছে? পার্শ্ব গ্রাবরেখা একদম সাইডে চলে গেল। তারপরে বলা হচ্ছে মধ্য গ্রাবরেখা, তাহলে মাঝখানে। তারপরে হচ্ছে প্রান্ত গ্রাবরেখা, একদম শেষ প্রান্ত। তিনটে গ্রাবরেখা এরকম মনে করতে পারি। আর একটা হচ্ছে ভূমি গ্রাবরেখা, ঠিক আছে, ভূমিতে। তারপর হচ্ছে হিমতল আর হিমাবদ্ধ গ্রাবরেখা। এই 6টি গ্রাবরেখা কেমন দেখতে হয় এবং কিভাবে তৈরি হয় সেগুলো সম্পর্কে এবার আমরা একটু আলোচনা করব। তো প্রথম যে গ্রাবরেখা সম্পর্কে আলোচনা করব সেটার নাম কি বলেছিলাম? 1 নম্বর বলো, পার্শ্ব গ্রাবরেখা। তাহলে এই পার্শ্ব গ্রাবরেখার নামের মধ্যেই কিন্তু আমরা বুঝতে পারছি গ্রাবরেখাটা ঠিক কোন জায়গাটায় অবস্থান করতে পারে। ঠিক আছে? দেখো এই হচ্ছে ল্যাটারাল মোরেন্স, যেটাকে গ্রাবরেখাটাকে ইংলিশে মোরেন্স বলা হচ্ছে। এই হিমরেখাটার এইটা হচ্ছে পার্শ্ব, এদিকে এইটা হচ্ছে পার্শ্ব, এদিকে এইটা হচ্ছে পার্শ্ব, আবার এদিকে এইটা হচ্ছে পার্শ্ব গ্রাবরেখা। তাহলে হিমবাহ উপত্যকার দুপাশে, তাই তো, হিমবাহের সমান্তরালে প্রাচীরের মতো যে গ্রাবরেখা সৃষ্টি হয় তাকে পার্শ্ব গ্রাবরেখা বলা হয়। কোথায় লক্ষ্য করা যাচ্ছে? হিমবাহের সমান্তরালে প্রাচীরের মতো যে গ্রাবরেখা সৃষ্টি হয় তাকে আমরা কি বলছি?
পার্শ্ব গ্রাবরেখা বলছি। এটা 1 নম্বর গেল। তাহলে পার্শ্ববর্তী অঞ্চলে গ্রাবরেখা বলেই পার্শ্ব গ্রাবরেখা। আর মধ্য গ্রাবরেখা, কোন অংশটা মধ্য গ্রাবরেখা? দেখো, এই দুটি হিমবাহের মাঝখানে একটা যে প্রাচীর লক্ষ্য করতে পাচ্ছি, বা এইখানে এইটা একটা প্রাচীর লক্ষ্য করতে পাচ্ছি লম্বা, এটা একটা প্রাচীর লক্ষ্য করতে পাচ্ছি লম্বা, অর্থাৎ দুটো হিমবাহে কিন্তু পৃথক করে রেখেছে, তাই তো? এক কথা আমরা বলতে পারি। তাহলে দুটো হিমবাহের মিলনস্থলে উভয়ের সন্নিহিত পার্শ্বগ্রাবরেখার মিলনের ফলে প্রধান হিম উপত্যকার মধ্যবর্তী যে অংশ, এই অংশটাকে কিন্তু বলা হচ্ছে মধ্যগ্রাবরেখা। তাহলে আমরা এটাকে যেমন দুটি হিমবাহের মধ্যবর্তী অংশ বলছি, এই যে দুটি হিমবাহের মধ্যবর্তী অংশ বলছি, অর্থাৎ দুটি হিমবাহটাকে আবার আলাদা করে দিয়েছে এটা বলতে পারি। আবার দুটি হিমবাহের মিলনস্থলে, অর্থাৎ এই দুটি হিমবাহের মিলনস্থলে উভয়ের সন্নিহিত পার্শ্বের মাঝখানে যে গ্রাবরেখা দেখা যায় সেটাকে আমরা কি বলছি? মধ্যবর্তী বা মধ্য গ্রাবরেখা। ঠিক আছে। 3 নম্বর যে গ্রাবরেখা সেটা হচ্ছে প্রান্ত গ্রাবরেখা, যেটাকে আমরা বলবো টার্মিনাল মোরেন। সেটা কি? হিমবাহের প্রান্ত ভাগে, অর্থাৎ একদম শেষ ভাগে হিমবাহের গলে গিয়ে হিমবাহের গতির সঙ্গে আড়াআড়ি ভাবে অবতল প্রকৃতির দীর্ঘ যে শৈলশিরার আকারে যে গ্রাবরেখা তৈরি হয়, অর্থাৎ এই হচ্ছে টার্মিনাল মোরেন। দেখো, হিমবাহের একদম মধ্য এই প্রান্ত ভাগে আড়াআড়ি ভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে শৈলশিরা লক্ষ্য করা যাচ্ছে, তাকে প্রান্ত গ্রাবরেখা বলা হচ্ছে। তাহলে 1 নম্বরে আমরা কি আলোচনা করলাম? পার্শ্ব গ্রাবরেখা একদম পার্শ্ববর্তী অঞ্চলে, আর দুটি হিমরেখার মানে দুটি হিমবাহের মিলনস্থলে মধ্য গ্রাবরেখা হচ্ছে, আর প্রান্ত গ্রাবরেখা একদম শেষ প্রান্তে আড়াআড়ি ভাবে যেটা আমরা দেখতে পাই, এটা হচ্ছে প্রান্ত গ্রাবরেখা। ঠিক আছে। এরপরে হচ্ছে ভূমি গ্রাবরেখা। দেখো, আরো একটা অংশ আমি দিয়েছি, হচ্ছে গ্রাউন্ড মোরেন, ভূমি গ্রাবরেখা। এটা কোথায় দেখা যাচ্ছে? হিমদ্রোণীর তলদেশের ভূমিতে সৃষ্ট গ্রাবরেখাকে এই ভূমি গ্রাবরেখা বলা হচ্ছে। আমরা ইউ আকৃতি হিমদ্রোণী পড়েছিলাম। এই হিমদ্রোণীর তলদেশে যে ভূমিতে যে গ্রাবরেখা তৈরি হচ্ছে এবং সেখানটায় যে নুড়ি কাঁকর পলি বালি জমে যে প্রাচীরের মতো একটা অংশ সৃষ্টি, সেটাকে আমরা বলছি ভূমি গ্রাবরেখা। আর একটা হচ্ছে হিমতল গ্রাবরেখা। এই হিমতল গ্রাবরেখাটা কি? বলছি হিমতল গ্রাবরেখা কোথায় তৈরি হয়? এই যে পলি পাথর নুড়ি কাঁকর পলিবালি যখন বাকশুন্ডের মধ্যে দিয়ে গিয়ে তলদেশে বরফে সঞ্চিত হয়, সেই অংশটাকে আমরা বলছি হিমতল গ্রাবরেখা। ঠিক আছে। তাহলে হিমতল গ্রাবরেখা, তাহলে যদি এরকম জায়গায় কোনো ফাঁক থাকে, এই রেসিসাল মোরেন কোনো জায়গায় যদি কোনো ফাঁক থাকে, সেখানে কিন্তু আমরা এরকম প্রকৃতির এই গ্রাবরেখা দেখতে পাই, যেটা বাকশুন্ড যে ফাটল, সেই ফাটলের মধ্যেখানে গিয়ে বা ভেতরে গিয়ে যখন বরফ জমাটবদ্ধ হয়ে এই পাথর খণ্ডগুলো জমাটবদ্ধ হয়ে যায়, যে গ্রাবরেখা তৈরি হয় তাকে আমরা বলছি হিমতল গ্রাবরেখা। আর শেষ যে গ্রাবরেখা সেটাকে আমরা বলছি হিমাবদ্ধ গ্রাবরেখা। সেটা কিভাবে তৈরি হচ্ছে? এই যে প্রস্তরখণ্ড, আগেরটা আমরা দেখলাম বাকশুন্ডের মধ্যে দিয়ে তৈরি হয়েছিল, এটা হচ্ছে ক্রেভাসের মধ্যে দিয়ে। ঠিক আছে। ক্রেভাসের মধ্যে দিয়ে উপরিভাগে বরফের মধ্যে যখন সঞ্চিত হচ্ছে যে নুড়ি কাঁকর পলি বালিগুলো, তার ফলে যে গ্রাবরেখা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি হিমাবদ্ধ গ্রাবরেখা। তাহলে কটি গ্রাবরেখা সম্পর্কে আমরা আলোচনা করলাম? 6টি। পার্শ্ববর্তী, মধ্যবর্তী, প্রান্ত গ্রাবরেখা। 4 নম্বর ভূমি। 5 নম্বর কি বললাম? হিমতল। আর 6 নম্বর হিমাবদ্ধ গ্রাবরেখা। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আজকের যে শেষ অংশ, যেটা হিমরেখা আর গ্রাবরেখা, এই দুটোর মধ্যে পার্থক্য কি আছে। দেখো, আমরা হিমরেখা আগে পড়েছি, গ্রাবরেখা আজকে জানলাম। কি পার্থক্য? হিমরেখা হচ্ছে হিমবাহের নিম্ন প্রান্তের সীমারেখা, অর্থাৎ হিমবাহ ঠিক যেখানে গিয়ে শেষ হচ্ছে নিম্ন প্রান্তের সীমারেখাটাই হচ্ছে হিমরেখা। আর গ্রাবরেখা এটি হিমবাহের সঞ্চয়জাত প্রাচীরের মতো ভূমিরূপ। তাহলে হিমবাহের সঞ্চয়জাতর ফলে গড়ে উঠছে, তার ফলে যে ভূমিরূপ সেটা হচ্ছে এই গ্রাবরেখা।
কোথায় কোথায় লক্ষ্য করা যায় হিমরেখা? এটি উপত্যকার নিম্ন সীমায় বা সমুদ্রপৃষ্ঠে অবস্থান করে, অর্থাৎ যেখানে হিমবাহ শেষ হয়ে যাবে, মহাদেশ হিমবাহ শেষ হয়ে যাচ্ছে, প্রান্তরেখা, সেখানে হিমরেখা তৈরি হচ্ছে। আর এটি উপত্যকার দুপাশে মাঝখানে প্রান্তভাগে অবস্থান করছে এই গ্রাবরেখা। কোথায়? আর এটা জলধারা, হিমরেখার নিচে হিমবাহ গলে জলধারা সৃষ্টি হয়। যেখানে হিমরেখা শেষ হয়ে যাচ্ছে তারপরে কিন্তু এবার যে কি বলবো, আবহাওয়া একটু পরিবর্তন হচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, সেখানে গিয়ে কিন্তু হিমবাহ গলে জলে পরিণত হয়ে যাচ্ছে। আর গ্রাবরেখা থেকে কোনো জলধারা কিন্তু সৃষ্টি হয় না, কারণ এটা তো সঞ্চয়জাত ভূমির উপরে একটা অংশ। সেটা হিমরেখার মধ্যবর্তী অংশে আমি লক্ষ্য করতে পারছি হিমবাহের, এখানে কোনো জলপ্রবাহ সেই জন্য লক্ষ্য করা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে এই ছিল আজকে আমাদের সম্পূর্ণ আলোচনার প্রক্রিয়া। অর্থাৎ এইখান থেকে দেখো আমি বেশ কিছু প্রশ্ন তোমাদের সামনে আমি উল্লেখ করেছি, বেশ কিছু, সবকটাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে সবাই খুব ভালো করে একটু টেক্সট বই থেকে প্রশ্নের থেকে উত্তরগুলো বাছাই বাছাই করে একটু তোমাদের দেখে আসতে হবে এবং নিজেদেরকে প্রস্তুত করতে হবে। শুধু এই নয় যে স্যার বা ম্যাডাম এই নির্দিষ্ট প্রশ্নটা তোমাকে জিজ্ঞাসা করবে বলেই তুমি পড়ে আসলে, ব্যাপারটা এরকম ঠিক নয়। তোমাকে নিজেকেও জানতে হবে, বুঝতে হবে এবং তোমাকে প্রস্তুতি নিয়ে পরীক্ষার থেকে ভালো নাম্বার অর্জন করতে হবে। সবকিছুই কিন্তু তোমার ওপরেই ডিপেন্ড করছে, তোমাদের ওপরেই ডিপেন্ড করছে। তো তোমাদেরকে সেই জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এটাকে। ঠিক আছে, এই প্রশ্ন উত্তরগুলো থেকে আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করব, আশা করব তোমরা খুব ভালোভাবে এর উত্তর তোমরা জেনে আসবে। ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাস আমরা আলোচনা করব। আজকে এখানেই শেষ। সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ।